উনি এখানে কি করছেন? প্রশ্নটা মাথায় আসলেও মুখে বলার আগেই পাশ থেকে ভাবি বলল, তোর ভাইয়াই আসতে বলেছে বুঝলি, ডিনারটা আমাদের সাথেই করতে বলেছে। সেদিন এত সাহায্য করলো, কিছু না করলে ব্যাপারটা খারাপ দেখায়। ভালো করেছো। তোর ফিরতে এত দেরি হলো যে? পরে বলবেনি ভাবি, এখন একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। ভাইয়ের সাথে দেখা করে নিরাদকে সালাম দিয়ে নিজের রুমে চলে গেল রৌদ্রি। অন্ধকার রুমে আজ শোয়া হয়ে বসে আছে ফারহান, হাতে চলন্ত সিগারেট, পাশেই বিয়ারের কাচের বোতল। আজকাল এসবে তার নেশা হয় না, বোতলের পর বোতল বিয়ার খেলেও মাতাল হয় না সে। তার চোখে মুখে শুধু একটাই নেশা, আর সেটা হলো রৌদ্রির নেশা। রৌদ্রিকে কাছে পাওয়ার নেশা সে কিছুতেই কাটাতে পারে না। গত 1 বছর থেকে রৌদ্রিকে নানাভাবে কাছে পাওয়ার চেষ্টা করেছে সে, কিন্তু সব চেষ্টায় বিফলে গেছে। মেয়েটা অনেক ঘাড়ত্যাড়া, সামান্য ছুঁয়ে দিলে এত রাগের কি আছে বুঝতে পারে না সে। বিছানায় না হয় বিয়ের পরেই যাবে, টেবিলে হরেক রকমের খাবার সাজানো। নিরাত বসে আছে চুপ করে, ভাবির কথায় মনে হচ্ছে সে এগুলো সব নিরাতকে খাইয়েই ছাড়বে। রদ্রি কোথায় রে মা? রিদানের প্রশ্নে মুখ তুলে তাকায় মীরা, ব্যস্ত কণ্ঠে বলে, ডেকেছি, চলে আসবে। মীরার কথা শেষ না হতেই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রৌদ্রি। নিরাত কয়েক সেকেন্ড পলকহীন চোখে তাকিয়ে রইল। একটা মেয়েকে সাধারণভাবে এতটা অসাধারণ কিভাবে লাগে? এর আগে সে 2 দিন দেখেছিল, তখন রৌদ্রির মাথায় ঘোমটা ছিল, কিন্তু আজ নেই, চুলগুলো হাত খোপা করা। নিরাদের একেবারেই সামনের চেয়ারে বসেছে রৌদ্রি, রৌদ্রির পাশে মীরা। টুকটাক কথা হচ্ছে তাদের মাঝে। মীরা বারবার ওকে এটা ওটা নিচ্ছে আর নিরাদের প্লেটে তুলে দিচ্ছে। রৌদ্রি এক মনে খাচ্ছে, খাওয়ার সময় কথা তার পছন্দ নয়। হঠাৎই নিরাদ বলে উঠল, আপনার বোন তো আমাকে রীতিমতো চোরই বানিয়ে দিয়েছিল ভাইয়া। রৌদ্রি স্থির দৃষ্টিতে নিরাদের চোখে চোখ রাখে। লোকটার চোখে দুষ্টুমি খেলা করছে, মুখে প্রশস্ত হাসি। কি বলো রদ্রি, নিরাদকে তুই চোর বলেছিস? রৌদ্রির রাগে দৃষ্টি নিক্ষেপ করলো নিরাদের দিকে। আমি কি জানতাম নাকি তুমি হসপিটালে? একজন ফোনে অন্য কারোর কণ্ঠ শুনে যে কেউ চোর ভাবাটাই খুব স্বাভাবিক নয় কি? শব্দ করে হেসে ওঠে রিদান আর মীরা। ও ও একটু বাচ্চামো স্বভাবের, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, সেটা তো আগেই বুঝেছি। নিরাদ, তুমি তো কিছুই নিচ্ছ না। বলে মীরা আবারও উঠতে গেলে রৌদ্রি থামিয়ে দেয়। তুমি এতবার উঠো না তো, আমি দিচ্ছি। বলেই তরকারির বাটি হাতে নেয়। নিরাদের প্লেটে তরকারি দিয়েই যাচ্ছে রৌদ্রি। নিরাদ বারবার না করা সত্ত্বেও দিয়ে যাচ্ছে। নিরাদ থামানোর জন্য বেখেয়ালি ভাবে রৌদ্রির হাত ধরে শক্ত করে। রৌদ্রি থেমে যায়, চমকিয়ে নিরাদের দিকে তাকায়। নিরাদ দ্রুত ছেড়ে দেয়। অপ্রস্তুত হয়ে পড়ে দুজনেই, তবে রিদান আর মীরার সামনে কিছু বলে না। খাওয়া শেষে সব গুছিয়ে রাখে রৌদ্রি, নিরাদের দিকে পানি এগিয়ে দেয়। গ্লাস নেওয়ার সময় নিরাদের চোখে স্পষ্ট জল জল পড়ে ওঠে রৌদ্রির অনামিকা আঙুলে পরানো সাদা পাথরের আংটি। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে সে। রিদানের থেকে কথার ছলে জানতে পেরেছে মাত্র 1.5 মাস আগেই ওর বাগদান হয়েছে। ইস, কেন যে আর কিছুদিন আগে তার সাথে রৌদ্রির দেখা হলো না। হলে হয়তো তার সাথে এই হৃদয়ের অসহ্য দহন যন্ত্রণার সাক্ষাৎ হতো না। দুপুরে ভার্সিটির পর বিকেল পর্যন্ত কোচিং করে তারপর বাড়িতে ফেরে রৌদ্রি। আজকে কোচিং থেকে বের হয়েই দেখে ফারহান গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রৌদ্রি এগিয়ে যেতেই হাত টেনে গাড়িতে বসায় সে। রৌদ্রি তাড়াহুড়ো করে বলে ওঠে, আমি আপনার সাথে যাব না, বাড়ি যাব প্লিজ। ফারহান সবেমাত্র সিট বেল্ট বাঁধছিল। রৌদ্রির কথায় ওর দিকে ফিরে তাকায় সে। রৌদ্রির চোখে চোখ রাখে, চোখ নামিয়ে মাথা নিচু করে নেয় রৌদ্রি। এক হাত দিয়ে নিজের সিট বেল্টটা মুচড়াতে থাকে সে। সে জানে ফারহান তার ভাই ভাবির অনুমতি নিয়েই তাকে নিতে এসেছে, তাই এই অযৌক্তিক যুক্তি দেখিয়ে লাভ নেই। নতুন করে বাহানা খোঁজার জন্য মস্তিষ্কের মধ্যে কয়েকবার চিরুনি অভিযান চালায় সে। গাড়ি স্টার্টের শব্দে হুঁশ ফেরে তার। করুণ চোখে ফারহানের দিকে তাকাতেই ভরাট গলায় বলে ওঠে ফারহান, সিট বেল্টটা মুচড়ানোর জন্য নয়, ওটা বাঁধো জান, নয়তো বাড়ি খেয়ে বাহানা খোঁজার সেই মাথাটাই থাকবে না।
একটা শয়তানি হাসি দিয়ে ড্রাইভিং এ মন দিল সে। বাধ্য হয়ে সিট বেল্ট বেঁধে সিটে মাথা এলিয়ে দিল রোদ্রি। খুব ক্লান্ত লাগছে তার, ঘুম পাচ্ছে অনেক। আর চোখে একবার রোদ্রির দিকে তাকালো ফারহান। এই মেয়েটাকে দেখলে ওর কামনা যাচ্ছে ঠিকই, তবে কোথায় যেন কিছু একটা বাধা দেয়। অনেক মেয়ের সাথেই সম্পর্ক ছিল ওর, তবে এই প্রথম মেয়ে যার সাথে জোর করে তেমন কিছুই করতে পারে না সে। মায়া লাগে খুব। নিজের বাসার রোডে যেয়েও গাড়ি ঘুরিয়ে ফেলে ফারহান। রোদ্রির বাসার সামনে এসে গাড়ি থামায়। রোদ্রির কাছে যেয়ে হালকা করে ডাকে তাকে। রোদ্রি একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে যায়। ফারহান এক দৃষ্টিতে কিছুক্ষণ রোদ্রির গলার তিলটায় তাকিয়ে থাকে, হালকা করে ঠোঁট ছুঁয়ে দেয়। ঘুমের মধ্যেই কেঁপে ওঠে রোদ্রি। ফারহান নিঃশব্দে হেসে গাড়ি থেকে বেরিয়ে যায়। রোদ্রিকে কোলে তুলে নিয়ে বাড়িতে ঢোকে। রিদান আর মীরার প্রশ্ন এড়িয়ে রোদ্রির রুমে যেয়ে বিছানায় শুইয়ে দেয় আলতো করে। নরম বিছানা পেয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে রোদ্রি। ফারহান নিচে নামতেই মীরা প্রশ্ন করে, তুমি না বললে তোমার বাসায় নিয়ে যাবে, নিয়ে এলে যে? গাড়িতে ঘুমিয়ে গেছে, ভাবি ক্লান্ত লাগছিল দেখে আজকে রেস্ট নিক, অন্যদিন নিয়ে যাব। বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়ে যায় ফারহান। ওকে ঘুমাতে দেখে যে শান্তিটা লাগছে সেটা জোর করে বাসায় নিয়ে যাওয়ার মধ্যে পেত না সে। মেসেজের টুংটাং শব্দে ল্যাপটপ থেকে দৃষ্টি না সরিয়েই ফোন হাতে নেয় নিরাদ। মেসেজে ঢুকে কপাল কুঁচকে যায় তার। বেশ কিছু ছবি পাঠিয়েছে ইমন। ডেটা কানেকশন স্লো, তাই দেখা যাচ্ছে না ছবিগুলো। এর মধ্যেই আরিফের কল আসে, রিসিভ করে সে। হ্যাঁ আরিফ, বলো। স্যার, রোদ্রি ম্যাম আর উনার ফিউন্সের কিছু ছবি পাঠিয়েছে আপনাকে, দেখেছেন? না, দেখি না এখনো। রোদ্রি ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার পেমেন্ট পৌঁছে যাবে। আচ্ছা স্যার। খুশি মনে ফোন রেখে দিল আরিফ। ছবি নিয়ে বেশি মাথা ঘামালো না নিরাদ। রোদ্রি ঠিক আছে এটাই তার জন্য যথেষ্ট। আর তাছাড়াও ফারহান ছেলেটার উপর কেন জানি ভরসা নেই তার। ফোনটা পাশে রেখে আবারও কাজে মন দিল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙে রোদ্রির। নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে বেশ অবাক হয় সে। সে তো ফারহানের সাথে ছিল, তাহলে এখানে কিভাবে এলো? দরজায় নক করার শব্দ হয়। রোদ্রি, উঠেছিস? হ্যাঁ, আসো ভাবি। রুমে ঢুকে লাইট জ্বালায় মীরা। ভাবি, আমি না ওনার সাথে ছিলাম, এখানে কি করে এলাম? রৌদ্রির কথায় ওর পাশে বসে মীরা। মাথায় হাত বুলিয়ে তখনকার কথা বলে তাকে। রৌদ্রি অবাকে শেষ পর্যায়ে পৌঁছে দেয়। তার ছোট্ট মাথায় একটাই প্রশ্ন ঘোরে, অসভ্য লোকটা এত ভালো হলো কেমনে? ফারহান তোর অনেক খেয়াল করে রোদ্রি, দেখবি ওর সাথে তুই অনেক সুখী হবি। তোর ভাই তোর জন্য সঠিক মানুষই বেছে নিয়েছে। মীরার কথার জবাবে কিছু বলে না রৌদ্রি। ভাবে এই মানুষ দুটোকে সে কিভাবে মানা করতো বিয়ের জন্য। রাতের বেলা ফোন হাতে নিয়ে বসে আছে নিরাদ। রৌদ্রির ছবিগুলোকে বের করে অলস ভঙ্গিতে। প্রেয়সীকে দেখার প্রবল ইচ্ছে ফুটে উঠেছে তার মধ্যে। সামনে থেকে না হোক ছবিতেই তৃষ্ণা মিটিয়ে নেবে সে। তবে হয় তার উল্টো, মুখে হাসির বদলে মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে আসে তার। মাথাটা ভারী ভারী লাগে। ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করে সে। রাগ কমানোর চেষ্টা করে। চোখের সামনে রোদ্রিকে চুমু খাওয়ার দৃশ্যটা বারবার ভেসে ওঠে। কেমন এলোমেলো লাগে তার। কিন্তু এটা তো স্বাভাবিক, তবে সে কেন মেনে নিতে পারছে না? রোদ্রির মত থাকলে এটাই তো হওয়ার ছিল। সে তো জানে রোদ্রি তার নয়, তবে কেন এত যন্ত্রণা? কেন নিজেকে গুছিয়ে বোঝাতে পারছে না সে? কয়েকদিনে এতটা এলোমেলো কেন হয়ে গেল সে? হাজারটা কেন থাকলেও উত্তর একটারও জানা নেই। নিজের জীবনের প্রিয়টাকে অন্য কারো প্রিয় হতে দেখার ব্যথাটা বুঝি এতটা তীব্র। চারিদিকে স্নিগ্ধ পরিবেশ। পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। পরন্ত বিকেল বেলা। পার্কের এক কোণে দাঁড়িয়ে আছে নিরাদ। পরনে তার সাদা রঙের টি শার্ট, সাথে কালো ট্রাউজার। এক হাত পকেটে ঢুকিয়ে আর এক হাতে ফোন স্ক্রল করছে সে। মাঝে মধ্যে চোখ উঠিয়ে মায়ের দিকে নজরও রাখছে। একটু দূরেই মনিরা বেগম অলস ভঙ্গিতে হাঁটাহাঁটি করছেন। নিরাদকে এক প্রকার জোর করেই নিয়ে এসেছেন তিনি। তার অবচেতন মন বারবার রৌদ্রিকে খুঁজছে। সেদিনের পর আর দেখেননি তিনি মেয়েটিকে পার্কে। একা একা হাঁটতে তার ভালো লাগে না। আর নিরাদ আজকে দুপুরেই বাড়ি ফিরেছে অফিস থেকে, তাই তাকে সঙ্গে করেই নিয়ে এসেছে সে।
হঠাৎই সামনে তাকিয়ে একটা দৃশ্য চোখে পড়তেই তার মুখে হাসি ফুটে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকে। কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকিয়ে পিছনে ফিরল রোদ্রি। রাস্তায় কিছু বাচ্চাদের ঝালমুড়ি কিনে দিচ্ছিল ও। ভার্সিটির পর আজ আর বাসায় যায়নি, সোজা এখানে চলে এসেছে। পেছনে তাকিয়ে মনিরাকে দেখে হাসি মুখে সালাম দিল সে। কেমন আছেন আন্টি? আপনার ব্যথা কমেছে? রোদ্রির ব্যবহারে আজও মুগ্ধ হলেন মনিরা আহমেদ। মেয়েটার মধ্যে বিরক্তি নামক শব্দটার অস্তিত্বটুকু নেই। আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আজকেও একা এসেছেন আন্টি? আবার ব্যথা হলে? আজ আর একা আসেনি মা, আমার ছেলে এসেছে সাথে। ও আচ্ছা। এরই মধ্যে ঝালমুড়িওয়ালা টাকা চাইলে ব্যাগ থেকে টাকা বের করে দেয় রোদ্রি। বাহ, তুমি তো বেশ ভালো মা, কতটি বা ওদের সাথে এমন ব্যবহার করে? জবাবে মুচকি হাসলো রোদ্রি, কিছু বলল না। নিজের প্রশংসা শুনলে কেমন যেন অস্বস্তি লাগে ওর। পরিচিত পুরুষালী কণ্ঠে ধ্যান ভাঙে ওর। সামনে নীরাদকে দেখে বেশ অবাক হয়। নীরাদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদ্রির দিকে। আজকে 2 দিন পর রোদ্রিকে সামনাসামনি দেখলো ও। এতক্ষণের বিরক্তিকর মেজাজটাও কেমন যেন ফুরফুরে হয়ে গেছে। মিস রৌদ্রি, আপনি এখানে? রোদ্রি কিছু বলবে তার আগেই মনিরা আহমেদ বলল, তুই ওকে চিনিস নিরাত? ওই তো সেদিন আমাকে বাসায় পৌঁছে দিয়েছিল। উনি আপনার মা? ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো নীরাদের। মা সেদিন তাকে একটা মেয়ের কথা বলেছিল, কিন্তু সেটা যে রোদ্রি তা তো সে জানতো না। জি, অনেক ধন্যবাদ সেদিন মাকে সাহায্য করার জন্য। না ঠিক আছে, আমার জায়গায় অন্য কেউ থাকলেও এমনটাই করতো। তোমরা কিভাবে একে অপরকে চেনো সেটা না হয় পরে জানবো। রোদ্রি মা, তুমি কিন্তু আজকে আমার সাথে বাসায় যাবে। সেদিন কিছু না খেয়ে চলে গিয়েছিলে। মনিরার কথা শুনে চিন্তায় পড়ে গেল রোদ্রি। আজকে গাড়ি না নিয়েই বেরিয়েছে সে। এখন ওনাদের বাসায় গেলে দেরি হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে একা একা বাড়ি ফেরার সাহস ওর মধ্যে নেই। আবার সামনে দাঁড়ানো মনিরাকে নাও করতে পারছে না। না পেরে কিছুটা কাচুমাচু ভঙ্গিতে বলল, আন্টি আমি অন্যদিন যাবো না। বাসায় ভাইয়া ভাবি জানে না তো, দেরি হলে চিন্তা করবে। এমনিও আজ একা এসেছি। রোদ্রির কথার মাঝে নীরাদ কিছুটা হন্তদন্ত গলায় বলল, আপনার ভাইয়াকে আমি জানিয়ে দেব, সমস্যা নেই। আর আপনাকে বাসায় আমি পৌঁছে দেব। এবার আর কিছু বলতে পারল না রোদ্রি। অগত্যা রাজি হতে হয় তাকে। নীরাদের বাসার সামনে বাগানে ঘুরে ঘুরে দেখছে রোদ্রি। বাসার এক পাশে এত বড় একটা বাগান সেদিন তাড়াহুড়োয় খেয়ালই করেনি সে। ঠোঁটে প্রশস্ত হাসি নিয়ে বিস্মিত নয়নে ফুলগুলো দেখছে সে। বড় বড় রক্ত লাল রঙের গোলাপ ফুটে রয়েছে একপাশে। আরো অনেক রকমের ফুলের গাছও আছে, তবে লাল গোলাপের প্রতি তার একটা আলাদা আকর্ষণ কাজ করে। সে নিজেও একটা গাছ লাগিয়েছিল, তবে পরিচর্যার অভাবে কোনো ফুলই ফোটেনি। এগুলো কে দেখাশোনা করে মিস্টার নীরাদ? এতক্ষণ রোদ্রির দিকে পলকহীন ভাবে তাকিয়েছিল নীরাদ। তার ঠোঁটের প্রশস্ত হাসিটাই গভীরভাবে মশগুল ছিল সে। রোদ্রি আশেপাশে থাকলে অন্যদিকে তাকানোর ইচ্ছা বা ধ্যান কোনোটাই থাকে না নীরাদের। মালি চাচা আছে বাগানে দেখাশোনা করার জন্য, আর ছুটির দিনে সময় পেলে আমি একটু আগাছা কেটে দিই। জবাবে ও বলে আনমনেই একটা গোলাপ ধরতে গেলে আঙুলের ডগায় কাটা বিঁধে যায় রোদ্রির। আহ বলে মৃদু আর্তনাদ করে ওঠে সে। তড়িঘড়ি করে এসে রোদ্রির হাত চেপে ধরে নীরাদ। অস্থির কণ্ঠে বলে, মিস রৌদ্রি, কি করলেন? এটা ধরলেন কেন? জানেন না গোলাপে কাটা থাকে? বলেই খুব সন্তর্পণে কাঁটাটা বের করে ফেলে। সাথে সাথে রক্ত বেরিয়ে আসে। ভয়ে চোখ বন্ধ করে ফেলে রোদ্রি। ছোট থেকেই রক্ত দেখতে পারে না সে। রোদ্রির রক্ত দেখে বিচলিত হয়ে ওঠে নীরাদের মন। নিজেকে বারবার কথা শোনায়, ও যদি একটু খেয়াল রাখতো তাহলে ব্যথাটা পেত না রোদ্রি। সোফায় চুপ করে বসে আছে রোদ্রি। খুবই যত্ন করে তার হাতে স্যাভলন লাগিয়ে দিচ্ছে নীরাদ। নীরাদের চেহারা দেখে ব্যথার মাঝেও হাসি পাচ্ছে তার। মনে হচ্ছে তার হাতে নয়, নীরাদের হাতেই কাঁটাটা ফুটেছে, আর ব্যথাও তারই হচ্ছে। একবার স্যাভলন লাগাচ্ছে আর একবার মুখ দিয়ে ফু দিচ্ছে নীরাদ। রোদ্রিকে হাসতে দেখে শাসনের সুরে বলল, আপনি হাসছেন? কতটা রক্ত বের হয়েছে দেখেছেন? বলে পাশে থাকা তুলোটা উঁচু করে দেখালো। আঙুলে কাটলে রক্ত একটু বেশি বের হবে মিস্টার নীরাদ। আর ব্যথা ব্যথা পাচ্ছেন না?
এরকম বাচ্চামো কাজ করলেই ব্যথা পাবেন। কথায় কথায় তো কান্না করে দেন, আর আজ খুব হাসি পাচ্ছে, তাই না? কথায় কথায় কান্না বলতে যে নীরাজ সেদিন হসপিটালের কথা বলেছে, ব্যাপারটা বেশ বুঝতে পেরেছে রোদ্রি। রাগে গাল ফুলিয়ে সে বলল, ছাড়ুন তো, হাত ছাড়ুন আপনি। লাগবে না আপনার কিছু করা। আপনি একটু আর কিছু বলার আগেই রোদ্রির ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল নীরাদ। শাসন ভরা গলায় বলল, একদম চুপ করে বসে থাকেন, কোনো কথা বলবেন না। লোকটার শাসনে কেমন যেন একটা মায়া আছে। উনার শাসনগুলো খারাপ লাগছে না রোদ্রির কাছে, বরং একরকম ভালো লাগা কাজ করছে। সুন্দর করে ব্যান্ডেজ লাগিয়ে যখনই উঠতে যাবে নীরাদ, তখনই আকাশে মেঘ ডাকার শব্দ হয়। জানালার দিকে তাকিয়ে দেখে ঠান্ডা বাতাস হচ্ছে, হয়তো বৃষ্টি নামবে খুব জোরে। মিস্টার নীরাদ, আমার এখন বাসায় যাওয়া উচিত। দেখুন বৃষ্টি হবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমি গাড়ি বের করছি। মাঝপথেই বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিতে রাস্তাঘাট প্রায় ফাঁকা। এতক্ষণ গাড়ির জানলা খুলে বাইরে তাকিয়েছিল রোদ্রি। শীতল বাতাসে কেঁপে কেঁপে উঠছিল মাঝে মাঝে। নীরাজ জানলা বন্ধ করতে বললেও সে করেনি। বৃষ্টি শুরু হওয়ার পরও জানলা খোলা রাখায় পানির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে রোদ্রিকে। মিস রৌদ্রি, এবার জানলাটা বন্ধ করেন, ভিজে যাচ্ছেন তো। নীরাদের কথায় রোদ্রির কোনো হেলদোল নেই। বাধ্য হয়ে নীরাদ নিজেই কিছুটা ঝুঁকে যায় রোদ্রির দিকে। এক হাতে সুইচ চেপে জানলাটা লাগিয়ে দেয়। বিরক্তি নিয়ে মুখ ঘোরাতেই নীরাদকে এতটা কাছে পেয়ে হকচকিয়ে যায় রোদ্রি। সাথে সাথেই সরে গিয়ে নিজের সিটে বসে পড়ে নীরাদ। কিছু না বুঝেই ফট করে বলে রোদ্রি, আপনি তো আনরোমান্টিক কেন? কই বৃষ্টি উপভোগ করবেন তা না করে জানলাটা বন্ধ করে দিলেন। প্রশ্নটা করে নিজেই বেকুব বনে যায় রোদ্রি। ছি, এটা কি বললো সে? বেশ লজ্জা পায় সে। রোদ্রির প্রশ্নে হেসে দেয় নীরাদ। ব্যাপারটাকে সহজ করে দেয় রোদ্রির জন্য। হাসতে হাসতে রোদ্রিকে বলে, আপনার কি এখন রোমান্স করতে ইচ্ছে করছে? হাউ ফানি। সারাটা রাস্তা আর একটাও কথা বলেনি রোদ্রি, চুপ করে বসেছিল। নীরাদও কিছু বলেনি। দুজনের মাঝেই কেমন একটা জড়তা, অস্বস্তির দেয়াল। যতবারই এ দেয়াল ভাঙতে চায় নীরাদ, ততবারই রোদ্রির হাতের জল জল করা আংটিটা তার অন্য কারো হওয়ার জানান দেয়। বৃষ্টির বেগ বাড়ছে, ভিজিয়ে দিচ্ছে গোটা শহরটাকে। ধুয়ে মুছে সতেজ হয়ে যাচ্ছে প্রকৃতি। এইভাবে যদি তাদের মধ্যেকার জড়তাটাও মুছে ফেলতে পারতো এই বৃষ্টি। সময় গড়িয়ে চলেছে। সেদিনের পর রোদ্রি ভেবেছিল ফারহান হয়তো আর অসভ্য আচরণ করবে না তার সাথে, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে ফারহান আর তার আচরণে বহাল আছে। কারণে অকারণে সুযোগ পেলেই রোদ্রিকে বাজেভাবে ছুঁয়ে দেয় সে। ব্যাপারটা একদমই সহ্য হয় না রোদ্রির, কিন্তু ভাই ভাবির কথা ভেবে কিছু প্রকাশ করে না সে। সন্ধ্যাবেলা নিজের রুমে রেডি হচ্ছিল রোদ্রি। আজ রাতে ফারহানের সাথে একটা পার্টিতে যেতে হবে তাকে। নামি দামি বিজনেসম্যানেরা আসবে সেইখানে, তাই ফারহানকেও ইনভাইট করা হয়েছে। তাই রোদ্রিকেও যেতে হবে তার সাথে। সে মানা করেছিল, কিন্তু ফারহানের কথার সাথে পেরে ওঠেনি। বাধ্য হয়ে রাজি হতে হয় তাকে। একটু পরেই তাকে নিতে আসবে ফারহান। মেরুন কালারের একটা 3 পিস পরেছে রোদ্রি, চুলগুলো ছাড়া, তবে মাথায় ঘোমটা দেয়া ওড়না দিয়ে। ঠোঁটে গাঢ় লিপস্টিক আর চোখে কাজল ছাড়া আর কোনো সাজগোজ নেই, তবে এতেই যেন অদ্ভুত সুন্দর লাগছে তাকে। রোদ্রির গায়ের রং ফর্সা নয়, সে উজ্জ্বল শ্যামলা, সেই জন্যই বোধহয় মেরুন রংটা তাকে বেশি মানিয়েছে। রোদ্রির হাত ধরে গাড়িতে বসালো ফারহান। রোদ্রির পাশে বসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। ফারহান বসতেই রোদ্রি একটু চেপে গেল। তোমাকে তো আজ খুব হট দেখাচ্ছে জান। আজকে কিছু করে ফেললে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। বলেই বাঁকা হাসলো ফারহান। ফারহানের কথায় বুক কেঁপে উঠল রোদ্রির। শক্ত কণ্ঠে বলল সে, এসব কি বলছেন আপনি? ডোন্ট বি অ্যাংরি জান, রাখছো কেন? আমি তো তোমার প্রশংসা করলাম। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকলো রোদ্রি। এখানে যেয়ে কিন্তু আমার সাথে সাথেই থাকবে, ঠিক আছে? এক কোনায় ফারহানের পাশে চুপ করে বসে আছে রোদ্রি। তার পাশে বসেই ফারহান ড্রিঙ্কস করছে। সাথে তার আরো 2-3 জন বন্ধু আছে। আশেপাশের মেয়েগুলো ড্রেস আপ দেখে মাথায় রাগ উঠে গেছে ওর। মনে মনে ভাবছে, এদের কি বাসায় কাপড় নেই? কারো কারো জামা তো হাঁটু অব্দিও যায়নি।
পুরো জায়গাটা প্রায় অন্ধকার। আবছা আবছা নীল আলো আর স্লো মোশনে একটা ইংলিশ গান বাজছে। ড্রিঙ্কসের গন্ধে বমি পাচ্ছে রোদ্রির। ফারহানকে ছাড়া কাউকেই চেনে না সে এখানে। আশেপাশের মানুষগুলো কেউ বিশেষ সুবিধার লাগছে না তার। অগত্যা এখানে বসে থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই।